দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আরেক ইসলামিক সংবাদ প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে আমি মাহমুদুর রহমান মান্না আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর স্বাগত জানাচ্ছি। আজ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত মোহাম্মদ এ আরাফাত। দর্শক এতক্ষণ সংবাদপত্র, রেডিও, টেলিভিশনের শিরোনাম শুনলেন। কথা বলবো আমাদের অতিথি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে স্কুল অব বিজনেস ডিপার্টমেন্টের শিক্ষক মোহাম্মদ এ আরাফাতের সঙ্গে। যে কোনোটা দিয়ে শুরু করতে পারেন। সবচেয়ে বেশি আলোচিত বিষয় যে বলেছে টক অফ দ্য কান্ট্রি, ফারুকের উপরে হামলা, হরতাল ইত্যাদি। ধন্যবাদ মান্না ভাই। আসলে এই বিষয়টি নিয়ে এটা ঠিকই যে গতকাল আজকে সারাদিন বিশেষ করে এই বিষয়টি নিয়ে কথা হচ্ছে বিভিন্ন পর্যায়ে। আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টিকে আসলে নিন্দা জানাতে চাই। নিন্দা জানানোর ভাষা আমার নেই সত্যি কথা বলতে। এবং আমি যেভাবে দেখি বিষয়টি, যে যেভাবে যে পুলিশি নির্যাতনটা যেটি হয়েছে, আসলে একজন পলিটিশিয়ান, একজন মেম্বার অফ পার্লামেন্ট এবং সবার জন্যই কিন্তু এটি এক ধরনের ইনসাল্ট বা একটা অপমানের একটা বিষয় আমি মনে করি। বিশেষ করে যেভাবে ওনাকে চেজ করা হয়েছে, ওনাকে আনড্রেস করে ফেলা হয়েছে এবং তারপরে ওনাকে পিছে দৌড়ে যে আবার যে হিট করার যে প্রচেষ্টা। আসলে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, একটি গণতান্ত্রিক দেশে, একটি সভ্য সমাজে এই ধরনের চিত্র একেবারেই বেমানান। এটিকে আমরা কেউ অ্যাকসেপ্ট করতে পারি না, মেনে নিতে পারি না। কাজে এর পরিবর্তন হওয়া দরকার। এবং আমি মনে করি যে আজকে প্রাইম মিনিস্টার সংসদে বলেছেন, উনি দুঃখ প্রকাশ করেছেন। আমি মনে করি গভর্নমেন্টের এটা খুব শক্তভাবে কন্ডেম করা উচিত ছিল এই যে হামলাটি হয়েছে ওনার উপর। এবং এই হামলাটি আসলে কোন একজন ব্যক্তি বিশেষের উপরে হয়েছে বলে আমার মনে হয় না। আমার মনে হয়, যেটি আমি বললাম, পুরো কমিউনিটি, পলিটিশিয়ান কমিউনিটি যারা এই দেশকে, সমাজকে নেতৃত্ব দিচ্ছেন। এবং সেই ক্ষেত্রে উনার যদি কোনো ভুল থেকে থাকে, যে বিষয়ে আমি বলতে চাই যে হরতালের মধ্যে অনেক কিছু ঘটে যায়, অনেক কিছু হয়ে যায়, তবে নিয়ম কানুন এবং আইনের মধ্যে থেকে আমাদের বিহেভ করার প্রয়োজন আছে। আমরা বেশ কিছু ফুটেজ দেখেছি, সারাদিন ধরে ফুটেজগুলো আমরা দেখেছি। মূলত ফুটেজগুলি ফোকাস করেছে ওনার উপর যে অ্যাটাকটা হয়েছে এবং যেটি প্রচন্ডভাবে নিন্দনীয়, যেটা আমি বললাম। এছাড়া পূর্ণাঙ্গভাবে ফুটেজটি আমরা দেখলে একটি অংশে আমরা দেখতে পাই যে আসলে আমার মনে হয় যে রাজনীতিবিদদের এবং মেম্বার অফ পার্লামেন্ট আমরা এখানে যারা আছেন বাংলাদেশের, তাদেরও কিন্তু আমার মনে হয় একটা দায়িত্বের জায়গা আছে কিভাবে তারা বিহেভ করবেন। বিকজ তারাও কিন্তু রোল মডেল হিসেবে আমাদের সমাজে মানুষের কাছে, যারা তাদের দিকে তাকিয়ে থাকেন, তাদের কাছে ওনাদের উঠে আসতে হবে। তাদের আচার আচরণ, ব্যবহার এবং আইনের প্রতি শ্রদ্ধার জায়গাটি খুবই প্রয়োজন। তো সেইখান থেকে আমার মনে হয় যে এখানে আমি দুভাবে বিষয়টিকে নিন্দা জানাতে চাই। প্রথমত হচ্ছে যে পুলিশের যে আচরণ, এটাকে জাস্টিফাই করার, ডিফেন্ড করার কোনো সুযোগ নেই। একটি গণতান্ত্রিক দেশে, একটি সভ্য সমাজে এটি ঘটার কোনো সুযোগ নেই এবং ঘটতে পারে না। এবং আমি খুবই স্ট্রংলি কন্ডেম করছি, আমি ব্যক্তিগতভাবে একজন রাজনীতি সচেতন মানুষ হিসেবে। একই সাথে আমি বলবো যে যারা হরতালে মাঠে ঘাটে থাকেন, রাস্তায় থাকেন, বিশেষ করে যারা মেম্বার অফ পার্লামেন্ট এবং বিরোধী দলের চিফ হুইপ পদমর্যাদার মানুষ যারা, তাদের আচরণ সঙ্গত, আইনসম্মত এবং তাদের বিহেভিয়ার যথেষ্ট শালীন এবং ভদ্র হওয়া চাই। এটিও প্রয়োজন আছে একই সাথে, আমার যেটা মনে হয়। আলোচনার জন্য আমি মনে করছি যে এখন সংসদে এটা একটা আলোচনা হচ্ছে, প্রধানমন্ত্রী বলেছেন, তাছাড়া নিয়ম বিধি মাফিক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট স্যার একটা বিবৃতি দিয়েছে। ওই বিবৃতি থেকে খানিকটা উদ্ধৃত করে আমরা আগে শুনবো, তারপর হয়তো এটার উপর আমাদের আলোচনা করতে হতে পারে। দর্শক, এখন আমরা স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সারা খাতুনের এই উদ্ধৃতি থেকে শুনছি। যেখানে আগে থেকেই সভা সমাবেশ নিষিদ্ধ, সুতরাং সেখানে মিছিল করা, যানবাহনে ইটপাটকেল নিক্ষেপ, যানবাহন ভাঙচুর, কর্তব্যরত পুলিশ সদস্যদের অশ্লীল গালাগাল, লাঞ্ছিত করা, তাদের কাজে বাধা দেওয়া এবং মাননীয় সংসদ সদস্য, বিরোধী দলীয় চিফ হুইপের এই আহত ঘটেছে, সমস্ত ঘটনাই অনভিপ্রেত এবং দুঃখজনক। তা সত্ত্বেও মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্যরা সংসদ এলাকায় অঘটন ঘটালেন। মাননীয় স্পিকার, এ ধরনের ঘটনা এড়ানোর জন্য সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আপনার মাধ্যমে আমি আহ্বান জানাচ্ছি। উদ্ধৃতিটা এখানে কমপ্লিট হলো না, তার কারণ হচ্ছে যে উনি আবার এটা বলেছেন যে উনি ওই ধস্তাধস্তির সময় পড়ে গিয়ে হয়তো মাথা ফেটে থাকতে পারে। না, এটা আমরা যারা ফুটেজটি দেখেছি, আমি এই বিষয়টির সাথে একমত নই। কারণ আমরা দেখেছি যে
ধস্তাধস্তির পরবর্তী পর্যায়ে উনি যখন ন্যাম ফ্ল্যাটের ওই কম্পাউন্ডের মধ্যে ঢুকে গেছেন, তার পরবর্তীতে আমি পুলিশ সদস্যদেরকে দেখেছি তেড়ে আসতে, এবং উনি দৌড়ে পালিয়ে যাচ্ছেন যখন উনি অলরেডি হাফ আনড্রেসড, ওনার গেঞ্জিটাও খুলে নেওয়া হয়েছে। এটি আসলে দৈহিকভাবে যে টর্চারটা বা যেটি হয়েছে তার চেয়ে বড় কথা যে অপমানটা উনি হলেন, এই অপমানটা আমাদের বুঝতে হবে যারা নেতৃত্ব দিচ্ছে সমাজকে, দেশকে, তাদের সবার জন্য এটা, এবং এই পুরো পলিটিশিয়ান কমিউনিটি এবং পুরো মেম্বার অফ পার্লামেন্ট যারা আছেন সবার জন্য। কাজে এই বিষয়টিকে আমাদের স্ট্রংলি কন্ডেম করতে হবে। একই সাথে আমি বলবো, মান্না ভাই, এটি বলতে চাই আমি, আপনি দেখেছেন কিনা আমি জানি না, আজকে একটি ওয়ান অফ দ্য লিডিং ডেইলিজ যেখানে আমরা দেখেছি যে একটি পর্যায়ে আমরা দেখেছি ওনার হাতে একটা পাথর ছিল এবং যেটি উনি ছুঁড়ে মারার চেষ্টা করছেন একটি গাড়ির দিকে। তা আমার মনে হয় হরতালের মধ্যে যাদেরকে আমরা নেতৃত্ব দিতে দেখি আমাদের সমাজে, দেশে, এই ধরনের আচরণ থেকে বিরত থাকার তারা থাকবেন, এটি আমরা আশা করব। জয়নাল আবেদিন ফারুক সাহেবের মতন একজন মানুষ যিনি বিরোধী দলের চিফ হুইপ, ওনার কাছ থেকে আমরা এটা আশা করতে পারি না যে ছবি আমরা দেখেছি যে উনি ইট হাতে ছুড়ে দিচ্ছেন একটি গাড়ির দিকে এবং সেটাকে বাধার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং আমরা এটাও দেখেছি এই ধস্তাধস্তির আগের যে বিষয়টি, যে সময়টি ছিল, যে উনি পুলিশের সাথে অসৎ আচরণ উনিও করেছেন, আমরা যেটা দেখেছি, এবং উনি দৈহিকভাবেও কিন্তু আক্রমণ করেছেন। এই ফুটেজটি আমি এটিএন বাংলার একটি ফুটেজ থেকে দেখেছি। কিন্তু এই বিষয়টি অনাকাঙ্ক্ষিত, এটিকেও আমি নিন্দা জানাচ্ছি। তবে একই সাথে আমি বলতে চাই, পুলিশ যেটি করেছে সেটাকে ডিফেন্ড করার, জাস্টিফাই করার কোনো সুযোগ নেই কোনোভাবেই। সেইখানে গভর্নমেন্টকে, রাজনীতিতে যারা আছেন সবাইকে একটি ঐক্যমত্যের জায়গায় পৌঁছতে হবে। অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে কখনো, কারণ পুলিশের দায়িত্ব হচ্ছে এই যে কেউ যদি আইন ভাঙে, রাজনীতিবিদদের মধ্যে কেউ যদি আইন ভাঙে হরতালে, পুলিশকে কিন্তু সেগুলো অ্যাবজর্ভ করতে হবে। পুলিশের উপরে যদি কেউ আক্রমণ করে, পুলিশকে সেটাও অ্যাবজর্ভ করতে হবে। দরকার হলে পুলিশকে সেগুলো এক্সপোজ করে দিতে হবে সাধারণ মানুষের কাছে। এবং ডিউ প্রসেস বলে একটা কথা আছে, সে কিন্তু ডিউ প্রসেসের মধ্যে যেটি করণীয় সেটি পুলিশকে করতে হবে। তাকে অ্যারেস্ট করতে পারে, তার বিরুদ্ধে মামলা দিতে পারে। কিন্তু এইভাবে যে একজন সন্ত্রাসীকে যেভাবে চেস করতে আমরা ইউজুয়ালি দেখি, এইভাবে যে চেস করে দৌড়ে যাচ্ছে ওনার পিছে, তারপর উনি দৌড়ে চলে যাচ্ছেন, তারপর কোথায় গেল ভিতরে আমরা দেখলাম না, তারপরে যে ওনাকে যে অ্যাটাক করা হলো, চেষ্টা করছেন পুলিশ টেনে বার করে, এটা মেনে নেওয়া যায় না। This is absurd and this is not compatible in any democratic society. আরাফাত, আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, মানে এত বড় একটা ঘটনা, সারা দেশ আলোড়িত হয়ে গেল, হয়তো ধরেন ডিগ্রিতে বেশি, কিন্তু অফিস কাইন্ড এটা কিন্তু ফার্স্ট আমাদের দেশে, রাইট? আগেও হয়েছে এরকম। মানে আজকে যে চিফ হুইপের সঙ্গে আচরণ করছে, উনি যে পার্টি করেন, তারা যখন ক্ষমতায় ছিলেন, আমি বলছি ডিগ্রির ভ্যারিয়েশন থাকলে তার এরকম কাজ করেছেন, আবার এটা হলো, এত আলাপ আলোচনা হচ্ছে, তারপরে আপনার মনে হচ্ছে যে এখান থেকে কোনো পরিবর্তন হতে পারে? প্রশ্নটা করবার কারণ হচ্ছে আমার এই যে নিউজ একটা আছে যে পুলিশ একটা মামলা করেছে, বিএনপি মামলা করতে গেছিল, তাদের মামলাটা নেওয়া হয়নি, এবং তারা বলছে উপরের নির্দেশে, আমরা উপরের নির্দেশ না পেলে আমরা নেব না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পুলিশ মামলা করেছে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে তারা করতেই পারে, কিন্তু যে মামলাটি জয়নাল আবেদিন ফারুক সাহেবের পক্ষ থেকে করা হয়েছে সেই মামলাটি অবশ্যই নেওয়া উচিত ছিল। এবং একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে মামলা নিবে না, রিজেক্ট করতে পারে না, এবং এই বিষয়টিও সঠিক নয়। আর আপনি যে বিষয়টি বললেন আগেও এরকম ঘটনা ঘটেছে, এটাও তো সত্যি কথা, আমরা আগেও দেখেছি। কিন্তু আসলে এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় রাজনীতিবিদের মধ্যে একটা ঐক্যমত্য আসা খুবই দরকার। কারণ আমরা কেউ সারা জীবন ক্ষমতায় থাকবো না, কেউ থাকবে না, এবং যেটি হচ্ছে যে একটি স্পেসিফিক্যালি কিছু বিশেষ ব্যবহার পুলিশের রাজনীতিবিদদের প্রতি কেমন হবে, এই বিষয়গুলি কিন্তু ঠিক করে দিতে হবে। ডিউ প্রসেসের ব্যাপারে যে রেসপেক্টফুল হওয়ার যে বিষয়টি, আমি দেশের বাইরে বেশ কিছুদিন ছিলাম, আপনি যদি আইন ভাঙেন, পুলিশ কিন্তু আপনাকে স্টপ করবে, এবং স্টপ করার পর ডিউ প্রসেস যেটি করা, সে আপনাকে স্টিল স্যার বলে অ্যাড্রেস করবে, এবং আপনি যদি তারপরে ভাঙেন তখন তারা কিন্তু চড়া হয়ে আপনাকে ফিজিক্যালি আপনার উপরে ধরে আপনাকে হ্যান্ডকাফ পরাবে, সামথিং লাইক দিস। তার আগ পর্যন্ত আপনাকে কিন্তু সে রেসপেক্ট দেখাবে। বাংলাদেশে আমরা দেখেছি কেউ যদি ট্রাফিক আইন ভাঙে, ট্রাফিক তাকে দাঁড় করে ওখানে কানে ধরে উঠে বস করায়, সেই রাইট তো কনস্টিটিউশন তাকে দেয়নি। কাজে আমাদের ওভারঅল কালচারাল একটা প্রবলেম আছে আমার মনে হয়। ডিউ প্রসেস এবং কনস্টিটিউশনাল রুলস অফ ল অ্যান্ড দ্য ল অফ দ্য ল্যান্ড, এটাকে রেসপেক্ট করা, এটাকে এনফোর্স করা, এবং ডিউ প্রসেসে এটাকে ফলো করা, পার্সু করা, এটার ব্যাপারে আমাদের কোথায় জানি একটা সমস্যা আছে। মানে আপনার কাছে কি এরকম মনে হচ্ছে যে এই একটা ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন যে একটা তদন্ত কমিটি করা হয়েছে একজন পুলিশ কমিশনারের নেতৃত্বে, এবং স্টোরিটা এখানেই শেষ হয়ে যাবে? যে কথা আপনি বলছেন, পলিটিক্সের বা পলিটিশিয়ানদের অনেক কিছু এখানে শেখার আছে, আমাদের পলিটিক্যাল কালচারে, অ্যাডমিনিস্ট্রেটিভ কালচার একটা চেঞ্জ আনবার দরকার আছে, না হলে এরকম করে রাজনীতিবিদ, মানে রাজনীতি অপমানিত হবে বারবার, সেই রকম কোনো চেঞ্জের কিছু
আলামত কি দেখছেন অন বোথ দ্য সাইডস? আমি এখন আমার মানে এরকম করে আমি আপনাকে একটা প্রশ্ন, সরি ইন্টারাপশনের জন্য, এই যে চিফ হুইপ বিরোধী দল এরকম করলেন, কিন্তু উনি তো বিরোধী দলের চিফ হুইপ, সংসদে যদি দেখেন তাহলে বিরোধী দলের হি ইজ দি নাম্বার 3 ম্যান। অ্যাবসলিউটলি উনি এত বড় জায়গায় গেলেন, ওনার আচরণে যদি এই জিনিসটা না থাকে সেটাও কিন্তু বিরোধী দলের দেখবার প্রশ্ন আছে একটা। আর এটাও পলিটিক্সের পার্ট, সংগঠনের পার্ট। সেটাও যদি হলো না, আবার এদিক দিয়ে একটা তথাকথিত তদন্ত কমিটির নামে আর কোনো কিছু হলো না, তো আলটিমেটলি স্ট্যান্ডস হোয়াট? আমার যেটা মনে হয় কি যে এখানে গভর্নমেন্ট হয়তো একটা নজির স্থাপন করতে পারতেন, যদিও প্রাইম মিনিস্টার দুঃখ প্রকাশ করেছেন, স্পিকার বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীরা দুঃখ প্রকাশ করেছেন, এটাকে অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত বলেছেন। আমি কিন্তু ব্যক্তিগতভাবে সন্তুষ্ট নই। আমি মনে করি এটাকে আরো শক্তভাবে কন্ডেম করা উচিত ছিল পুরো ঘটনাটি যেটি আমরা দেখেছি। এবং একই সাথে তারা যেটি উঠিয়ে ধরেছেন যে উনার যে বিহেভিয়ারটা ছিল, যেটা ইনস্টিগেট করেছে আমাদের পুলিশকে, আমি আবার বলছি, আমি কিন্তু জাস্টিফাই করার জন্য বলছি না, এটা কোনোভাবে জাস্টিফিকেশন নাই যে আচরণ পুলিশ করেছে, কিন্তু সেই বিহেভিয়ার যেটি ছিল সেটি আমরা এই ফুটেজগুলো কিন্তু স্টিল দেয়ার আছে, অনেকে দেখেছে অনেকে দেখেনি, কারণ সারাদিন ধরে আসলে পুরো জিনিসটি কিন্তু ফোকাস করা হয়নি মিডিয়াতে। আমিও অ্যাক্সিডেন্টালি পুরো জিনিসটি দেখেছি, দেখার সুযোগ আমার হয়েছে। কাজে বিরোধী দলের পক্ষ থেকেও ওই দিক থেকে আমার মনে হয় তাদেরও সেলফ ক্রিটিসিজমের একটা জায়গায় আসা উচিত। এবং আমার মনে হয় এই সেলফ ক্রিটিসিজমগুলি এবং স্পেশালি আজকে গভর্নমেন্টের একটা স্ট্রং অ্যাকশন নেওয়া উচিত, এটাকে সত্যিকার অর্থে সদিচ্ছা নিয়ে খতিয়ে দেখা উচিত কেন এটা হয়েছে। এবং এইটা হয়তো একটা কালচারাল প্রবলেম যেটি আমি বলছিলাম, এবং পুলিশের মধ্যে ওরা এখনো কলোনিয়াল আচরণ করে এসছে, তো অনেকদিন ধরে ওইভাবেই করে যাচ্ছে, এবং ডেমোক্রেসি তো বাংলাদেশে অনেকদিন ছিল না। সো এইখানে আমার মনে হয় একটি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল যারা আছেন এবং দুই পার্টির মধ্যে যে নেতৃবৃন্দ আছেন তাদের মনে হয় এখানে এক ধরনের শক্ত অবস্থান নেওয়া উচিত। আপনি যে শক্ত অবস্থানের কথা বলছেন, আওয়ামী লীগের এক নেতা এক আলোচনার সময় বললেন যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন এরকম একদম অন দ্য স্পট ডিসিশন নেবার মতো কোনো প্রভিশন পুলিশ ল বা ইত্যাদির মধ্যে নাই, এই জন্য আমরা এটা করতে পারছি না। আমি ছিলাম তার সঙ্গে কথা বলছিলাম, আমি তাকে জিজ্ঞেস করলাম যে অন দ্য স্পট হয় না কেন, স্ট্যান্ড রিলিজ হয়, সাসপেন্ড করা হয়, হতে তো পারে, এখানে তো হয়নি। এখানে ইনভেস্টিগেট করতে পারে পুরো বিষয়টি, তবে আমার মনে হয় অ্যাকশন নেওয়া উচিত। আমি ডেফিনেটলি মনে করি এখানে এই বিষয়গুলোতে অ্যাকশন নেওয়া উচিত, and there should be a start to this. জি, ছোট একটা বিরতি নিচ্ছি দর্শক মধ্যে, তার মধ্যে আমি গুরুত্বপূর্ণ দু একটা নিউজ আপনাদের পড়ে শোনাবো। বাংলাদেশ প্রতিদিন, হারুনের দম্ভের উৎস কোথায়? হারুন মানে সেই পুলিশ অফিসার। সোনিয়া আসছেন 25 জুলাই। হামলার পর মামলা, ফারুক কার্যত গ্রেপ্তার। হত্যা চেষ্টার মামলা নেয়নি পুলিশ, মারধরের ঘটনায় তদন্ত কমিটি। বিএনপির নতুন কর্মসূচি আজ, ভাঙ্গা রেকর্ড বাজিয়ে লাভ হবে না মির্জা ফখরুল, পুলিশের কাজ পুলিশ করেছে টুকু। ট্রানজিট দুই দেশের জন্য লাভজনক, তিস্তার পানির চুক্তি হবে মনমোহনের সফরে। সংসদ অধিবেশনে সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী, বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে। পুলিশ পিটিয়ে যুবলীগ কর্মীকে ছিনিয়ে নিল সহযোগীরা, বরিশাল থেকে রিপোর্ট। The Independent. Stray incidents mark second day of Hartal. Transit talks at final stage. Water sharing treaty expected during Indian PM's trip. Farouk incident regrettable, says Speaker. Talks with BNP anytime, anywhere, says Ashraf. Government doesn't believe in democracy, says Alamgir. Opposition cheating people by calling Hartal, PM. Power import from India to be cleared soon. জনাব আরাফাত, আমি এই ব্যাপারে কি আর কথা বলতে চান কিছু এই সাবজেক্টের উপরে? I think I have made my point clear. যে ভিন্ন একটা প্রসঙ্গে যাই আমরা, সেটা হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক। যৌথ সংবাদ সম্মেলনে দুই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন সম্পর্ক হবে রোল মডেল। অর্থাৎ মনমোহনের সফরে তিস্তা ফেনী নদীর পানি বন্টন। আপনি এটার ব্যাপারে কিছু একটা কাজ করছিলেন, আমাকে একটু আগে বলছিলেন। না, আমি এই যে বায়োল্যাটারাল রিলেশনশিপ গুলি এনহ্যান্স করার জন্য এবং রিজিওনাল কোঅপারেশন, নট নেসেসারিলি বিটুইন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ, বাট বাংলাদেশ এন্ড নেপাল, বাংলাদেশ এন্ড ভুটান, সেই কাজ করার জন্য কিছু ট্র্যাক টু ইনিশিয়েটিভ থাকে, প্রত্যেকটা দেশই থাকে। ট্র্যাক 1 ইজ অলওয়েজ হেডেড বাই দ্য ফরেন মিনিস্টার। ট্র্যাক 2 যেটি হয় যে এক্স অ্যাম্বাসেডর, ব্যুরোক্র্যাটস,
একাডেমিশিয়ানস তাদেরকে নিয়ে যা রিসার্চ করে তাদেরকে নিয়ে এই ইনিশিয়েটিভগুলি হয়। তো সেখানে কিছু কাজ করার সুযোগ আমার হয়েছে এবং আমি কিছুদিন আগে একটা বায়োল্যাটারাল একটা ডায়ালগ বা একটা কনফারেন্সে পার্টিসিপেট করেছি, যেটি ছিল একটা ফলো আপ কনফারেন্স অফ আগে যেটি মার্চে আমাদের দেশে একটা হয়েছিল ইন্ডিয়ান সাইড এবং বাংলাদেশে, যেখানে আমরা ট্রানজিট কানেক্টিভিটি রিজিওনাল কোঅপারেশন নিয়ে কথা বলেছি, আমরা বায়োল্যাটারাল ট্রেড নিয়ে কথা বলেছি, আমরা ক্লাইমেট চেঞ্জ এন্ড এই ইস্যুসগুলি কিভাবে অ্যাড্রেস করা যায় বোথ দ্য কান্ট্রি টুগেদার করতে পারে, ওয়াটার শেয়ারিং এর আমরা কথা বলেছি, বর্ডার কিলিং এন্ড অল দোজ স্টাফ, এগুলো সবকিছু চলে আসছে এখানে। তো বস্তুত যেটি হচ্ছে যে বাংলাদেশ এবং ভারত যে বর্ডারটা শেয়ার করে সেটি হচ্ছে গোটা বিশ্বে লংগেস্ট বর্ডার বিটুইন এনি টু কান্ট্রিজ। কাজেই আমরা বুঝতেই পারি অটোমেটিকলি ভারত অ্যাজ নেইবার আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট এবং আমাদের ইন্টারেস্টটা আমাদের বেনিফিটের জন্য। এই জিনিসটি কিন্তু প্রথম কথা আমাদের বুঝতে হবে। কাজেই জিনিসটি হচ্ছে যে আমাদের স্বার্থে এই সম্পর্কগুলোকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি সেটির জন্য আমাদের একটা ওপেন মাইন্ডসেট নিয়ে কাজ করতে হবে এবং এই রিজিওনাল কোঅপারেশন যত হবে এবং মানে বায়োল্যাটারাল অ্যান্ড রিজিওনাল বাণিজ্য যত এনহ্যান্স করবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটার বেনিফিশিয়ারি কিন্তু মানুষ অফ দ্য বোথ দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য কান্ট্রিজ। এখানে যদি নেপাল ভুটান সবগুলোকে আমরা ধরে নিই, এবং আমাদের মধ্যে অনেক আনরিজলভড ইস্যু কিন্তু আছে এবং থাকাটাই স্বাভাবিক, বিকজ একেবারে পার্শ্ববর্তী দেশ এবং যেটি আমি বললাম এত বড় একটা বর্ডার শেয়ার করি, সেগুলো যেটি করতে হবে বোথ দ্য কান্ট্রিজে। কিন্তু আবার এটাও সত্যি, আমি যাদেরকে বলি দ্য অপোজিশন, দ্য এনিমিজ অফ দ্য কোঅপারেশন অফ বিটুইন দিস কান্ট্রি, দু দেশেই কিন্তু এরকম বিভিন্ন ইন্ডিভিজুয়ালস অ্যান্ড কোয়ার্টার আছে, তারা কোনো না কোনো ভাবে ইটস দেয়ার মাইন্ডসেট অর হোয়াট এভার ইট ইজ, তারা দ্য অপোজিট, কিন্তু কোঅপারেশন কিন্তু ইভেন্চুয়ালি ব্রিং ইন বেনিফিট। কাজে আমাদের যেটি করতে হবে দুটো দেশের মধ্যে প্রগ্রেসিভ পজিটিভ চিন্তা করতে পারে এবং দু দেশের মানুষের মঙ্গল চিন্তা করতে পারে এরকম মানুষগুলোর মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রয়োজন এবং অন্যান্য দেশগুলোকে এখানে অ্যাকোমোডেট করা ইনক্লুড করার প্রয়োজন আছে এবং ন্যায্যতার ভিত্তিতে সব সমস্যার সমাধান হওয়া উচিত। অনেক সময় আমরা পার্শিয়াল ইনফরমেশন অথবা মানে এক্সাজারেটেড ইনফরমেশন অথবা ফলস ইনফরমেশনের উপর বেস করে অনেক আর্গুমেন্ট করি। এখানে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে সত্য এবং ফ্যাক্টসগুলিকে জানা, কারণ ফ্যাক্টস যদি না থাকে তাহলে আমি কিন্তু বার্গেন করে বা আর্গিউ করে আমার পক্ষে বেনিফিট কখনোই আনতে পারবো না। আমি হয়তো সেগুলো দিয়ে রাজনীতি মাঠ গরম করতে পারবো, আমি হয়তো আমার নিজের বেনিফিটে কিছু ক্যাপিটালাইজ করতে পারি আমার পলিটিক্যাল বেনিফিটে, কিন্তু দেশের কিন্তু স্বার্থ রক্ষা হবে না। কাজে আমার যেটা মনে হয় যে বাংলাদেশ, ভারত এবং পৃথিবীর সব দেশ তো আসলে কোঅপারেশনের মাধ্যমে বিশেষ করে উন্নত বিশ্বে এগিয়ে যাচ্ছে। সো এই কোঅপারেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ইকোনমিক সেক্টরে আর প্রত্যেকটি বিষয়। এবং ক্লাইমেট চেঞ্জের যে প্রবলেমের মধ্যে আমরা পড়ে যাচ্ছি, জাস্ট চিন্তা করেন মাদার নেচার কিন্তু বর্ডার বোঝে না, যে এটা ভারত এটা ইন্ডিয়া আলাদাভাবে যে আমাদের এফেক্ট করবে তা কিন্তু না। এবং যখন বিপদে আমরা পড়বো, মানুষ যখন ডিসলোকেটেড হবে তখন মানুষ কিন্তু তার সার্ভাইভাল নিডের জন্য মানুষও কিন্তু এত কিছু বুঝবে না, তখন কিন্তু একটা বড় সিকিউরিটি থ্রেটের সিচুয়েশন হয়ে যাবে। তখন এইসব জায়গাগুলি আগে থেকে অ্যাড্রেস করে কিন্তু একটা কোঅপারেশনের জায়গা আমাদের আসা দরকার। এবং এই অঞ্চলে যে পপুলেশনটা যেটা গোটা বিশ্বের পপুলেশনের একটা বড় অংশ, কিন্তু কাজে এই পপুলেশনের মধ্যে একটা ইকোনমিক স্টেবিলিটি থাকা, খাদ্যের ফুড সিকিউরিটি বিষয়টা এনশিওর করা, এই জিনিসগুলি দরকার। এবং আজকে বাংলাদেশ যদি প্রপারলি ইকোনমিক ডেভেলপমেন্ট হয় বাংলাদেশে, তার বেনিফিশিয়ারি কিন্তু আশেপাশের দেশগুলি হবে। আজকে যদি ভারত, নেপাল, ভুটান ইকোনমিক্যালি এগিয়ে যায়, তার বেনিফিশিয়ারি আমরা হব, ট্রেড এনহ্যান্স করবে। কাজে আমার মনে হয় কি একটা পার্টনারশিপের মধ্যে একটা উই নিড টু বি কশিয়াস অ্যাবাউট আওয়ার ইন্টারেস্ট, এট দ্য সেম টাইম উই শুড বি সেন্সিটিভ টু দ্য ইন্টারেস্ট অ্যান্ড বেনিফিট অফ আওয়ার পার্টনার্স অ্যাজ ওয়েল। তো এরকম একটি পজিটিভ চিন্তা ভাবনা থেকে আমাদের এগিয়ে যাওয়া দরকার, আমার যেটা মনে হয়। আপনি মনে করেন যে এটা বদ্দি সাইজ এই অ্যাপ্রোচ নিয়ে এবারে বসছে বা এরকম হতে পারে, মনে ভিজিটের পর লিখছে, যদি আমার সময় থাকতো হয়তো আমি পার্সোনালি আমার যে এক্সপোজার এক্সপেরিয়েন্সটা হচ্ছে সেগুলো নিয়ে অনেক কিছু বলতে পারতাম। অত লম্বা সময় আপনি পাবেন, কিন্তু কিছু কথা বলতে পারবেন, লাইকসে আপনি যেটা কানেক্টিভিটি বলছেন, আমি যদি এখন বলি যেটা আলোচনার মধ্যে বলা হচ্ছে ট্রানজিট এবং মূলত ট্রানজিট, এবং এটা আপনি জানেন যে বেশ কিছু লেখালেখি হয়েছে বিকজ যে ফি সম্পর্কে কথাবার্তা হচ্ছে। আমার নিজের একটা এক্সটেন্সিভ রিসার্চ আছে এটা নিয়ে, প্লিজ আপনি যত সংক্ষেপে পারেন দেখেন। এটা কি যেভাবে দেখা হয় সেটি কিন্তু ভ্রান্ত একটা। আমার মনে হয় আমরা পূর্ণাঙ্গ রূপে এটা ব্যাপারে ধারণা বা ইনফরমেশন না নিয়ে আমরা কথা বলি। কারণ হচ্ছে যে ট্রানজিট বিষয়টি আমরা কিন্তু ভারত, নেপাল এবং ভুটানকে বেসিক্যালি টার্গেট, ওরাই আমাদের টার্গেট, তাদেরকে দিয়ে আমরা তাদেরকে ফেভার করছি না। আমাদের একটা জিওগ্রাফিক্যাল লোকেশনাল অ্যাডভান্টেজ আছে। যেমন ধরুন কিছু দেশ ভাগ্য নিয়ে জন্মে, তাদের মাটির নিচে অনেক তেল থাকে, গ্যাস থাকে, এরকম স্বর্ণ থাকে, ডায়মন্ডও থাকে। আমরা এরকম একটি ভাগ্য নিয়ে আমাদের দেশ ইভলভ করেছে ইভেন্চুয়ালি, যে আমাদের লোকেশনাল অ্যাডভান্টেজ আছে। আমাদের উপরে এই তিনটি দেশ ডিপেন্ডেন্ট কোনো না কোনো ভাবে। এই যে জিনিসটি আমাদের সুবিধাটা, সেটা কিন্তু সার্ভিস হিসেবে আমরা সেল করতে পারি। এবং মজার ব্যাপার হচ্ছে এই সার্ভিসটাকে সেল করার জন্য মার্কেট কিন্তু এই তিনটি দেশই, পৃথিবীর অন্য কোনো দেশে এই সার্ভিস কিনবে না।
আবার এই 3টি দেশ আবার তাদের ব্যবসা বাণিজ্য এনহ্যান্স করার জন্য ডিপেন্ডেন্ট কিন্তু বাংলাদেশ। এটার বেশি আপনি কনক্লুড করার চেষ্টা করেন। অ্যাবসলিউটলি। এখন আমরা কনক্লুড করার চেষ্টা করেন। ঠিক আছে, আমি জাস্ট খুব কুইকলি বলে দিচ্ছি। বিদেশি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যখন আসে, ব্যবসা বাণিজ্য থেকে আপনি যত ইম্পেডিমেন্টস, বাধা দূর করবেন, তত ইকোনমিক ডেভেলপমেন্ট হবে, মানুষের জীবন মানের উন্নয়ন ঘটবে এবং ঘটবেই। কাজে এই যে ট্রানজিট বিষয়টি না দেয়া মানে এই এক ধরনের ইম্পেডিমেন্টস। আমরা বলছি নর্থ ইস্টে আমাদের বাজার আছে, আমরা কি জানি যে টোটাল পোটেনশিয়াল ট্রানজিটের তার 10% বেশি আমরা এখন নিতে পারবো না। আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারাল আছে অবস্থা, এটার জন্য আমাদের $24 বিলিয়ন মতন ওভারঅল ইনভেস্টমেন্ট লাগবে। সেই ইনভেস্টমেন্টটা কিন্তু আমরা বিভিন্নভাবে পাওয়ার সুযোগ আছে যদি আমরা ট্রানজিট ফ্যাসিলিটিটা অফার করি। নেপাল এবং ভুটান তারা কলকাতা পোর্ট ইউজ করে, তাদের কিন্তু কোনো ট্রানজিট নেই বাংলাদেশে ঢুকে আমাদের পোর্ট দিয়ে থার্ড কোনো কান্ট্রিতে। আমরা ভারতের সাথে বার্গেন করে সেই ট্রানজিটটি নিতে পারি, নেপাল ভুটানকে আমরা সেল করতে পারি আমাদের পোর্ট। এবং যখন $24 বিলিয়ন, আমি কি সময় $24 বিলিয়ন যখন ইনভেস্টেড হয়ে যাবে, তখন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, বাংলাদেশের ভিতরে যে অন্টারপ্রেনার তাদের ট্রেড ট্রানজাকশন কস্ট এত নিচে নেমে আসবে এবং তারা যত এফিশিয়েন্ট হবে, ইন্ডিয়ান অন্টারপ্রেনারদের সাথে তারা কম্পিট করবে ফেয়ার গ্রাউন্ডে, নর্থ ইস্ট এবং ইন দ্য মেইনল্যান্ড ইন্ডিয়া। আমাদের অবজেক্টিভ হচ্ছে আমরা তো মেইনল্যান্ড ইন্ডিয়াতে ঢুকতে চাই উইথ আওয়ার প্রোডাক্ট এন্ড সবকিছু। এবং ওদেরকে আমি কিন্তু আমার সাইড থেকে আমি ব্যক্তিগতভাবে বলেছি এবং আমাদের সাইড বলছে যে নট অনলি তোমাদেরকে আমরা ট্রানজিট দিয়ে কানেক্টিভিটি এনশোর করবো, তোমাদের নেগেটিভ লিস্টকে রিডিউস করতে হবে, আমাদেরকে অ্যাক্সেস দিতে হবে, এবং এই বার্গেনিং গুলো কিন্তু হচ্ছে। জি, থ্যাংক ইউ। মেবি হবে বা আরো ভবিষ্যতে আমাদের দেখতে হবে। দর্শক মণ্ডলী, হাতে সময় নেই বলে আলোচনা আর আমরা বাড়াতে পারলাম না, এখানেই শেষ করছি। আগামীকাল আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।